আপনি একজন মেসিকে অপছন্দ করতে পারেন, আর্জেন্টিনা হেটার হতে পারেন, কিন্তু কোনোভাবেই অস্বীকার করতে পারেন না, ছোট করতে পারেন না আর্জেন্টিনা কিংবা মেসি যেই কীর্তি গড়েছেন, যেই পারফরমেন্স দেখিয়েছেন, যেই পারফরমেন্সের মাধ্যমে আরও একবার আর্জেন্টিনা ফাইনালে উঠে গেছে। এবং অবশ্যই আমরা নিজেদের, আমার কাছে মনে হয় যে সৌভাগ্যবান দাবি করতেই পারি যে মেসি রোনালদোর এই যুগে আসলে আমরা তাদের সাক্ষী হতে পেরেছি, তাদের আমরা খেলা দেখতে জন্মেছি পেরেছি। এবং আমরা তাদের খেলা দেখেছি। এবং যেটি বলতে চাই, আসলে আর্জেন্টিনা টিম একেবারে খাদের কিনারা থেকে দলকে তুলে নিয়ে এসে আরো একবার প্রমাণ করলো আসলে আর্জেন্টিনা কিংবা মেসি একজনই, এবং এই বিশ্বসেরা মেসি দলকে কিভাবে টেনে নিয়ে এসেছে এবং আর্জেন্টিনা তার কৃতিত্বে এবং তার দলের পারফরমেন্সে কিন্তু আরো একবার বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছে শোয়েব। এবং এই মুহূর্তে এসে কোনোভাবেই স্পেনকে এগিয়ে রাখার সুযোগ নেই, যদিও আমি আর্জেন্টিনাকে বলছি না যে তারা এগিয়ে আছে, তবে এই মুহূর্তে এসে যেভাবে স্পেন জিতেছে ফ্রান্সের বিপক্ষে, কিন্তু কালকের ম্যাচকে যে অবস্থাটা তৈরি হয়েছে তাতে কিন্তু এবারের বিশ্বকাপের ফাইনালটা কোনোভাবেই কোনো দলকে আসলে ছোট বা বড় করার কোনো সুযোগই কিন্তু নেই। মানে একেবারে আমার কাছে মনে হয় যে একটা শেয়ানে টক্কর হবে। এবং এর চেয়েও যেটি বলতে চাই, আসলে পুরো খেলাটা যদি মুশাররফ আপনি কালকে দেখেন, 55 মিনিটে গর্ডনের গোলের পর থেকে আর্জেন্টিনার পুরো টিম এবং মেসি আসলে কি দুর্দান্ত খেলেছে, সেটা যারা কালকে খেলা দেখেছেন তারা সবাই নিশ্চয়ই সেটি জানেন। এবং আরও একটি বিষয় যেটি বলতে চাই, যে মেসি কোনো গোল করেননি, কিন্তু যারা আসলে খেলা দেখেছেন তারা সবাই জানেন পুরো খেলাটা টেনে নিয়ে একদম শেষ পর্যন্ত গেছে কিন্তু লিওনেল মেসি। সব কিছু মিলিয়ে আমরা আসলে আজকে আর্জেন্টিনার সেই জয় নিয়েই কথা বলবো। তো দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আইগাজ ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে, এবং আপনাদের সঙ্গে থাকছে আমরা দুজন, আমি নাজিয়া কণা এবং আমি রেদভান শোয়েব। আমাদের সাথে আজকে আমাদের গেস্টরা আছেন, আমরা তাদেরকে দর্শক শুরুতেই পরিচয় করিয়ে দেই। আমাদের সঙ্গে শুরুতেই আছেন আমাদের গেস্ট, আমরা যদি একটু জানি আপনার কাছ থেকে একটু পরিচয়টা। আজিম, আমার সোশ্যাল মিডিয়া একটা কমিউনিটি আছে যেটা নাম হচ্ছে টকিং টিকি টাকা। সো মূলত ফুটবল নিয়ে কাজ করছি, করেন, বিশ্লেষণ করেন, কন্টেন্ট ক্রিয়েটর, আপনাকে আমরা সবাই চিনি। আমরা বাকিদের পরিচয়টা যদি একটু ছোট করে আগে জানি, এবং কে কোন দলের সমর্থক। আমি জহিরুল ইসলাম শামীম, আমি আর্জেন্টিনা সাপোর্টার। আমি এসেছি আমাদের ফুটবল সংগঠন মহাপাগল থেকে। আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ভালোবাসি, সেই সংগঠন থেকে আমরা এসেছি। আমি মুনতাসির হাসান মান, আমিও একজন পর্তুগাল সাপোর্টার। আমি আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মহাপাগলের থেকে এসেছি। আমরা মোহামেডান ক্লাবকে ভালোবাসি। আসসালামু আমি পাপন সাহেব আরাফাত, আমি ব্রাজিল সাপোর্টার আর ঢাকা মডার্ন স্পোর্টিং ক্লাবের সদস্য এবং ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থকবৃন্দ মহাপাগলের আমি একজন সদস্য। আসসালামু আলাইকুম, আমি নাসিফুল হাসান সৌমিক, আমি একজন আর্জেন্টিনার ফ্যান আর আমিও এসেছি ব্যতিক্রমধর্মী মোহামেডান সমর্থকবৃন্দ মহাপাগলের পক্ষ থেকে। আমি মহাপাগলের একজন সদস্য, প্লাস ছোটোবেলা থেকেই মোহামেডানের একজন কট্টর সমর্থক আর কি। এখন আমি একটু শুরুতেই আজিমের কাছে যেতে চাই, তার যেহেতু পেজটার নাম টকিং টিকি টাকা, এবং একটা দারুণভাবে একটা মিল কিন্তু এবারে বিশ্বকাপে আমরা লক্ষ্য করলাম, যে দুটো দল ফাইনালে উঠেছে পাওয়ার ফুটবল, আমরা বলে থাকি যে ইউরোপিয়ান পাওয়ার ফুটবলকে কিন্তু অনেকটা পাশ কাটিয়ে তাদের ল্যাং মেরে, আমি যদি বলি, দুইটা দলই তারা কিন্তু টিকি টাকার সাথে তাদের একটা দারুণ সম্পর্ক রয়েছে। কেমন লাগছে? আপনার পেজের সাথে অনেকটা মিলে যাচ্ছে ফাইনালিস্ট। না, অ্যাবসলিউটলি ইটস আ ব্রিলিয়ান্ট ডিসপ্লে অফ ফুটবল অল টুগেদার। এবং যেভাবে আসলে দুইটা দলই খেলে ফাইনালে গেছে, এটা আজকে ডিসকাস করছিলাম আমার কিছু ফ্রেন্ডদের সাথে দুপুরেই, যে কে কার থেকে বেশি কনফিডেন্স নিয়ে আসলে ফাইনালে যাচ্ছে, এবং এটার কোনো সঠিক উত্তর আসলে কেউ দিতে পারতেছে না। কারণ একদিকে আপনি এমন একটা দলকে দেখছেন যে হচ্ছে পুরো টুর্নামেন্টে সবচেয়ে কম গোল খাইছে, মাত্র একটা গোল কনসিড করছে, এবং অন্যদিকে আপনি এমন একটা দলের সাথে খেলছেন যে এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করছে। সো ইটস ইরেজিস্টেবল ফোর্স ভার্সেস ইমুভেবল অবজেক্টের মতো একটা বিষয়। আমার কাছে যেটা মনে হয় যে টিকি টাকা ধাঁচের ফুটবল পুরোপুরিভাবে আসলে আর্জেন্টিনা খেলে না। তাদের ফুটবল it's a blend, it's a blend of vertical football with direct approach and overall ball progression-এর জায়গাটা থেকে মিডফিল্ড এবং লিওনেল মেসির যে একটা রোল, এটা আমার মনে হয় ফুটবল ওয়ার্ল্ডে অন্য কোনো টিম আসলে এই রোলটাকে রেপ্লিকেট করতে পারে না। সো আপনি যখন একটা টিমের ট্যাকটিক্স আসলে সাজান, তখন ওখানে অনেকগুলো প্লেয়ারকে আপনি ট্যাকটিক্সের মূল পিলার হিসেবে ইয়ে করেন, কিন্তু আর্জেন্টিনার ট্যাকটিকটা আসলে মূলত অরিজিনেট করেই হচ্ছে লিওনেল মেসি। আমি একটু আর্জেন্টিনার ব্যাপারে আসতে চাই, স্পেনের ব্যাপারে আমরা কথা বলবো, কিন্তু যে দুর্দান্ত জয়টা গতকালকের, এবং সেটার পেছনে আর্জেন্টিনার আসলে স্ট্রেংথ কি কাজ করেছে, এই যে খাদের কিনারা থেকে দলকে বারবার টেনে নিয়ে আসছে, কি মনে হয়? এটা আসলে যেটা হয় যে যখন আপনার
আমাদের কিন্তু একটা মাসল মেমোরি বলতে একটা জিনিস আছে, যে সব কিছু কিন্তু আমরা কনসিয়াসলি ডিসিশন নেই না। সো আপনার শরীর অনেক কিছু মুখস্থ করে ফেলে, যেটা আপনার ব্রেন হয়তো বা প্রসেসও করা লাগে না। সো আর্জেন্টিনার আমার কাছে যে বিষয়টা এখন মনে হচ্ছে যে ইন্টারন্যাশনাল ফুটবলের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে এটা ক্লাবের মতো টাইম পায় না, ইউনিটিটা ওরকমভাবে হয়ে ওঠে না। একজন ম্যানেজারের যেই দিক নির্দেশনা সেটাকে প্রপারলি আপনি 25 জন 30 জন প্লেয়ারের মধ্যে সার্কুলেট করাটা এটা কিন্তু একটা বিশাল বিষয়। সো আর্জেন্টিনার আজকের দিনে এসে সবচাইতে বড় স্ট্রেংথ সেটা হচ্ছে এই টিমটা আসলে একটা টিম না, এটা একটা ক্লাব। এবং এই ক্লাবটাকে আসলে ম্যানেজ করছে দুইজন ম্যানেজার, একজন যে ডাগ আউটের বাইরে থাকে, একজন যে মাঠে খেলতে নামে, অবভিয়াসলি লিওনেল মেসি। সো আর্জেন্টিনার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে যে তাদের প্রথমত তাদের শরীর জানে যে কিভাবে বিশ্বকাপ জিততে হয়, মানে মস্তিষ্কে এটা প্রসেস করার আগে তাদের মাসেল মেমোরি সেটাকে মুখস্থ করে ফেলছে। সো ওইখান থেকে যখন সিচুয়েশন কেপ ভার্দে হোক, ইজিপ্ট হোক, সুইজারল্যান্ড হোক, এবং লাস্ট যেটা আমরা দেখলাম হচ্ছে ইংল্যান্ডের সাথে, প্রত্যেকটা খেলাতেই একটা জিনিস আপনি প্যাটার্ন যেটা দেখবেন যে ওদের শোল্ডার ড্রপ করে না। শোল্ডার ড্রপ করার বিষয়টা হচ্ছে যে ছেড়ে দেওয়া। এবং একটা জিনিস আজকে টুখেল খুবই মানে একদম কি বলবো, মানে জাস্ট মেনে নিছে, সেটা হচ্ছে যে আমাদেরকে আপনারা বলতেছেন যে আমরা ডিফেন্ড করতেছিলাম বা আমি 6 জন দিয়ে ডিফেন্ড করছি, আমি কোনো সেকেন্ড বল জিততেছিলাম না, আমার টিম কোনো হেডার জিততেছিল না, আমার টিম স্পেস পাচ্ছিল না, তো আমার ডিফেন্ড করা ছাড়া তার কোনো অপশন ছিল না তখন। সো অনেক ক্ষেত্রেই কিন্তু আর্জেন্টিনা আসলে পেক ব্যাক করছে ইংল্যান্ডকে, অ্যাজ অপোজ টু ধরেন ইংল্যান্ড আসলে খেলা ছেড়ে দিছে, ব্যাপারটা এরকম না। ইংল্যান্ড প্রথমে গোল করেও আসলে পরে শেষ মুহূর্তে গিয়ে দুটো গোল খাওয়া, ইংল্যান্ডের ব্যর্থতার জায়গাটা কোনটা ছোট্ট করে যদি একটু শুনি। এটা আসলে আমি বলবো যে কিছুটা আপনি যদি ফ্রান্স আর মরক্কোর খেলাটা দেখে থাকেন, সেটা হচ্ছে মরক্কো যখন ফ্রান্সের সাথে খেলা শুরু করলো তখন থেকেই একটা ব্যাপার ছিল যে ফ্রান্স ইজ আ ফার সুপিরিয়র টিম দেন আস, আমরা ওদের সাথে পারবো না। এই মেন্টালিটিটা যখন মাথার মধ্যে ঢুকে যায় তখন আসলে আপনার খেলার মধ্যে এটার একটা প্রতিফলন দেখা যায়। আজকে আজকে যেটা আমরা দেখলাম যে যখন ইংল্যান্ড গোলটা করে বসে তখন ওদের কাছে ওই 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 ব্যাপারটাই হয়তো বা আসে নাই ইনস্টিংটিভলি যে আমরা আরেকটা গোল করতে পারবো বা করা উচিত। যেটা স্পেনের মধ্যে আমরা দেখেছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে তারা পুরো একেবারে ডিফেন্সিভ খেলা শুরু করেছে, এবং আমরা যখন দেখি যে ড্যানকে নামানো হয়, ড্যান ব্র্যান্ডকে, তার মানে বোঝাই যাচ্ছে যে পুরো ডিফেন্সিভ খেলবে, এবং সেটাই নিশ্চয়ই আমার মনে হয় ইংল্যান্ডের জন্য একটা কাজ হয়েছে। ফরমেশনটা শেষ দিকে এসে 5 জনকে আমরা ডিফেন্সে খেলতে দেখেছি, এবং থমাস টুকেল কিন্তু ইতিমধ্যে প্রচুর পরিমাণে ইংলিশ মিডিয়া বলুন কিংবা সাবেক ফুটবলার যারা ইংলিশ রয়েছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে সমালোচনার শিকার কিন্তু তিনি ইতিমধ্যেই হচ্ছেন। একটু দর্শকের কাছে আমরা যেতেই পারি। আর্জেন্টিনার সমর্থক 3 জন, আমি যদি ভুল না করে থাকি, এবং একজন সাহসী ব্রাজিল ফ্যান আছেন যে আজকের দিনেও ব্রাজিলের জার্সি পরে এসেছেন। সিনিয়র যিনি আছেন আপনার কাছে, প্রথম গোলটা কনসিড করার পর সেই বিশ্বাসটা আপনার মধ্যে ছিল কিনা যে আর্জেন্টিনা কামব্যাক করবে, যেহেতু এর আগের ম্যাচগুলোর অভিজ্ঞতায়? সত্যি কথা বলতে আসলে বিশ্বাস ছিল, যদিও একদম শেষ পর্যন্ত 85 মিনিট পর্যন্ত পার হয়ে গেছে, সেই সময়টা পার হওয়া পর্যন্ত আমরা আসলে বিশ্বাসী ছিলাম যে ওরা কামব্যাক করবে আর কি। এবং আগের যে খেলাগুলো আমরা দেখছি সেই খেলা দেখে আমরা যেটা বুঝতে পারছি যে আর্জেন্টিনা যে কোনো সময় ফিরে আসতে পারে, তো আমরা বিশ্বাসী ছিলাম যে আর্জেন্টিনা ফিরে আসবে। আমি ব্রাজিল ফ্যানের কাছে একটু যেতে চাই। কালকে আর্জেন্টিনার এবং মেসির খেলা দেখে কি আসলে মনে হয়েছে যে আর্জেন্টিনা বা মেসিকে সাপোর্ট করলেই নিশ্চয়ই হয়তো আজকে ফাইনালের আনন্দটা আপনারাও ভাগ করে নিতে পারতেন? না, এটা তো আসলে টিম টু টিম ডিফার করে। আর মেসির সাথে তার অন্য প্রত্যেকেই বলতে গেলে মেসির সাথে কম্পেয়ার হবেও না বাস্তবিকতা। দিন শেষে আসলে আমরা ভালো খেলাটাই উপভোগ করতে চাই। আপনি ব্রাজিল করেন, আর্জেন্টিনা আপনি উপভোগ করেছেন কিনা? এটা আসলে উপভোগ করার মতোই ম্যাচ, কারণ 85 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকে, এরপর কামব্যাক আবার উইন করা, এই সিচুয়েশন এটা আসলে বলার মতো কি, মানে এক্সট্রাঅর্ডিনারি ম্যাচ। ফাইনালে তার মানে আপনি আর্জেন্টিনার পক্ষে স্পেন আর আর্জেন্টিনার মধ্যে কাকে সাপোর্ট করবেন ফাইনালে? স্পেন আর্জেন্টিনা আসলে এখন যে দুই দলে যেভাবে তারা উঠে এসেছে, আসলে আপনার বোনটা একটু মুখের কাছে নিলে আসলে ভালো হবে। প্রত্যেকটা টিমই যেভাবে উঠে এসেছে, আর্জেন্টিনা বলি বা স্পেন বলি, প্রত্যেকেই ডে বাই ডে ইমপ্রুভ করেছে। যদি কেপ ভার্দের সাথে ম্যাচটা আমরা বলি স্পেনের, বা আর্জেন্টিনা যেভাবে বলতে কেপ ভার্দের সাথে ম্যাচটা যেভাবে সার্ভাইভ করে উঠে এসেছে, বা এরপর মরক্কো মিশরের সাথেও সেম স্টেজ, বা সুইজারল্যান্ডের সাথেও, তো এখানে বলতে গেলে আসলে এট দিস মোমেন্টে আমার পক্ষে আসলে গেস করাটা আসলেই কঠিন, বা আমার পক্ষেও প্রেডিক্ট করাটা আসলেই কঠিন। যেহেতু আপনার নিজের দল আসলে নেই, অতএব যে কোনো একটা দল অনেক সময় দেখা যাচ্ছে যে ব্রাজিলের অনেক ফ্যানদের প্রতিদিনই জার্সি পরিবর্তন করতে হচ্ছে, সেই জায়গায় আপনি এখনো ব্রাজিলের জার্সি পরে আছেন, এটা খুবই সাধুবাদ জানানোর মতো। কিন্তু আজকের দিনটা আসলে আর্জেন্টিনা ফ্যানদের, তাই না শোয়েব? নিঃসন্দেহে। সো আরো দুজন আর্জেন্টিনা ফ্যান আছেন, তাদের কাছে একটু জানতে চাই। অ্যাওয়ে জার্সি পরেছেন, কালকে অ্যাওয়ে জার্সি পরেই কিন্তু খেলেছে এবং দারুণ একটা জয় ছিনিয়ে নিয়ে এসেছে। কেমন লেগেছে পুরো খেলা? অবশ্যই দুর্দান্ত ছিল। প্রথমত মানে যদি আমি আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে যদি বলি তাহলে তো অবশ্যই ভালো লেগেছে, বাট এটা যে নিউট্রাল সাপোর্টার হিসেবে যদি বলি,
আমরা যারা ক্লাব ফুটবল দেখি সব সারা বছর, তারা দেখি যে রিয়াল মাদ্রিদ কিন্তু কামব্যাক করার জন্য তাদের একটা পপুলারিটি রয়েছে। সো আর্জেন্টিনার অবস্থা হয়ে গেছে এবার এরকম যে মিশরের সাথে কেপ ভার্দে, মিশর সবার সাথে কিন্তু আর্জেন্টিনা কিন্তু কামব্যাক করে জিতেছে। আর আর্জেন্টিনার সাথে খেলাটা এখন এমন হয়ে গিয়েছে যে আমরা মেন্টালি এখন প্রিপেয়ার হয়েই যাই খেলাটা 70-75 মিনিটের পরই আর্জেন্টিনা গোল দিবে, এর আগে আমাদের কোনো মানে কিছু সুযোগ নেই। সো আর বিষয়টা হচ্ছে যে আর্জেন্টিনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেসি যেহেতু রয়েছে, সো আর মেসির সাথে বাকিরাও তাল মিলিয়ে চলতে পারতেছে। এখন মেসির কিন্তু অনেক কৌশল করে কিন্তু ভালো করে কাটিয়ে বলটা কিন্তু পাঠাচ্ছে, বাট প্লেয়ারদেরও কিন্তু প্রস্তুত থাকতে হবে যে ওই সময়টা আমি ওইভাবে করে বলটা সার্ভ করবো বা ওই সময় গোলের জন্য আমি উদ্যোগটা নিব। সো সবাই মেসির সাথে অ্যালাইন করতে পারছে, যেটা কিন্তু সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। প্লাস কোচের কথা বলতে হয়, স্ক্যালোনি। সো সব মিলিয়ে আর্জেন্টিনার সমর্থক হিসেবে তো খুবই ভালো লাগছে, প্লাস একজন নিউট্রাল সমর্থক হিসেবেও খেলাটা উপভোগ করছি। যেটা বলছিল যে মেসির কথা, মেসি 55 মিনিটের গর্ডনের গোলের পরে যে দারুণ খেলেছে, মানে সেটা মনে হয় মেসিরও, এবং তার যদি বিচার করা হয় যে তার প্রত্যেকটা ম্যাচে তার সে কি পরিমাণ দৌড়েছে, সেই ক্ষেত্রে 90 মিনিটের কোনো ম্যাচে কিন্তু মেসির পারফরমেন্স এটা সবচেয়ে সেরা ছিল। এবং গোল না করলেও আসলে মেসি অন্তরাল থেকে গোল করিয়েছেন। খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা আমরা যেটা ম্যাচের পরই জানতে পারলাম, এটা সবারই অজানা ছিল, শুধুমাত্র লিওনেল স্ক্যালোনি এবং সহকারী কোচ আইমার জানতেন। 1 বছর ধরে তিনি এই বিশ্বকাপটা নিয়ে কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুতি তিনি সারছিলেন, এবং সেই একটা আউটকাম বলুন কিংবা এক্সিকিউশন বলুন আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। আজিম ভাইয়ের কাছে আবার একটু আসতে চাই, এই জন্য যে মেসিকে প্রথমে কিন্তু মেসি খুব একটা খেলা বের করতে পারছিল না, এবং ডিফেন্ডাররা এক ধরনের চাপেই রেখেছিল, এবং মেসির এটা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম সে মুখোমুখি হয়েছে। তো 55 মিনিটের পরে মেসিকে আর আসলে বেঁধে রাখা যায়নি, এবং যখন তাকে রাইট উইঙ্গে নিয়ে আসা হলো, এরপরের মেসি অন্য এক মেসিকে আমরা দেখলাম। 39 বছরের বয়সের মেসি কি একবারও আসলে মনে হয়েছে? কেমন মনে হলো? না, লিওনেল মেসির সবচেয়ে বড় যেই মানে ধারের জায়গাটা, সেটা হচ্ছে যে আপনি ফুটবল যখন ডিফাইন করেন বা একজন ফুটবলার কিরকম খেলা উচিত, একটা কমন ইনস্ট্রাকশন হচ্ছে যে তোমাকে দৌড়াইতে হবে, বিকজ ফুটবল ইজ আ গেম অফ স্ট্যামিনা। মেসি ওই রুলটাকে চেঞ্জ করে দিছে। এই নিয়মটা লিওনেল মেসির জন্য অ্যাপ্লিকেবল না। সো মেসি আসলে খেলার মাঠে টায়ার্ড হয় না, কারণ ওর ওই ফিজিক্যাল এক্সারশনটা দরকার পড়ে না। ও যখন যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই একদম পরিমিতভাবে দেয়। সো আপনি মেসিকে খুব এখন 39 বছর বয়সে সহজেই 3-4জন মার্কার দিয়ে হয়তোবা একটু নিউট্রালাইজ করতে পারবেন ফর দ্য টাইম বিং, কিন্তু যখন আপনার দলে লাউতারো মার্টিনেজ আছে, হুলিয়ান আলভারেজ আছে, ম্যাকালিস্টার আছে, এনজো ফার্নান্দেজ আছে, তখন যে জিনিসটা হবে যে আপনি যদি 3টা প্লেয়ার বা 2টা প্লেয়ার মেসির উপরে ছেড়ে দেন, ওরা তো বসে থাকবে না, এবং দে আর ওয়েল ইকুইপড টু ডু দেয়ার, মানে তাদের নিজেদের কাজটা নিজেদের মতো করতে খুবই ইকুইপড। সো একটা পর্যায়ে যখন গোলটা হয়ে গেল ইংল্যান্ডের, এবং যখন ওরা ক্লিয়ারলি দেখছে যে এখন আর্জেন্টিনার কোনো অবস্থাতেই এই ম্যাচটাকে বাঁচানো বা এটাকে কোনো সেকেন্ড থট বা একটু আচ্ছা 10 মিনিট পরে আমরা অ্যাটাক করবো না, আমাদের এখন থেকেই গোল বের করে নিতে হবে, অ্যান্ড উই ওয়ান্ট টু ফিনিশ দিস গেম উইদিন 90 মিনিটস। সো তখন আসলে ইংল্যান্ডের হাতে ওই লাক্সারিটা নাই যে লিওনেল মেসিকে মার্ক করে বসে রেখে আমি এনজোকে আলভারেজকে ছেড়ে দিব। সো যখন আমি মেসিকে আসলে ছেড়ে দিছি, তখন মেসির যা করা দরকার মেসি সেটাই করছে। এন্ড ইউ ডু নট নিড 5 চান্সেস, মেসি নিড 1 চান্স এবং একটা ক্রস, একটা গোল আছে। ওটাই, মেসি এবং কোনো সময়টা খেলে না, কয়েকটা গতকাল মুহূর্ত খেলে। ইংলিশ ফুটবলাররা গর্ডনের কথা বলছেন, ইভেন হ্যারি কেনের কথাও শুনছিলাম, তিনিও কিন্তু স্বীকারই করেছেন যে আমরা আসলে গোটের এই মেসির কাছে দুনিয়াতেই আমরা আসলে আছি, এই গ্রেটেস্ট অফ অল টাইমের। আমাদের একজন তুলনামূলক জুনিয়র একজন আর্জেন্টাইন সমর্থক আছেন। কালকে জয়ের পর কি করেছেন আপনি? আপনার উল্লাসটা কেমন? মূলত কালকে জয়ের পর একজন আর্জেন্টিনা সমর্থক হিসেবে আমার খুব খুশি তো অবশ্যই ছিলাম, তবে খেলা দেখার পর মানে আরেকটি খুশি লাগলো যে আর্জেন্টিনার মতো একটি দল ফাইনালে উঠে গেল। তো এটা আমার জন্য খুব একটা আনন্দের বিষয়। কিভাবে প্রকাশ করেছেন? আসলে প্রকাশ করার মতো তো কোনো কি করেছিলেন? ভাষা ছিল না। হ্যাঁ, ভাষা ছিল না। একটু জানতে চাই যে মানে একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে যেমন খেলা চেয়েছেন সেইটুকু পেয়েছেন, মানে সেই সন্তুষ্টিটুকু আছে? হ্যাঁ, মেসির কাছ থেকে মূলত যে খেলাটা চেয়েছিলাম তা তো অবশ্যই পেয়েছি, এবং অন্যান্য যেসব প্লেয়ারদের থেকে আমি যে খেলাটা চেয়েছিলাম তাও পেয়েছি। গোল কনসিড যখন করলো তখন কি করেছিলেন? কান্না পেয়েছিল কি? কনসিড করেছিল তখন একটু হতাশ ছিলাম যে একটা গোল কনসিড করেছি, অবশ্যই একটা মানে আমাদের জন্য একটা লস। তো পরে অতপর যখন আর্জেন্টিনা গোল দিয়েছে তখন একটা উল্লাস জাগে মনের ভিতর এবং খুশি হই। তো একটা মনের ভিতর উল্লাস থাকে, আনন্দ থাকে। সেই আনন্দ আসলে সব আর্জেন্টাইন ফ্যানদের মধ্যেই আছে। কালকে যে অসাধারণ কামব্যাক আসলে করেছে এনজো ফার্নান্দেজ বলি, লাউতারো মার্টিনেজ বলি, মেসি বলি, পুরো খেলাটাই আসলে পুরো উপভোগ্য ছিল।
দর্শক আরও কথা বলবো, আরও আমরা ট্যাকটিক্যাল বিশ্লেষণ থাকবে, তবে এই মুহূর্তে আইগাজ ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক ফিরলাম আইগাজ ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে। আমাদের এই অতিথিদের সাথে সাথে আরও একজন অতিথি কিন্তু আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল, তিনি ফুটবল অ্যানালিস্ট হাবিবুর রহমান। কিছুক্ষণের মধ্যে নিশ্চয়ই আমরা আশা করতেই পারি তাকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। Exactly. এবং শোয়েব, আমাদের সঙ্গে জানেন যে আজিম নওয়াজ খান স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর, তিনি আছেন এবং আমাদের ফ্যানজোন তো অবশ্যই আছেন। আজিম ভাই, আপনার কাছে আবার একটু আসতে চাই এই জন্য যে আর্জেন্টিনাকে এবং মেসিকে যে বেঁধে রাখার চেষ্টা করা হয়েছিল, আসলে কি মেসিকে বেঁধে রাখা যায়? আমার মনে হয় 2006-এর পর থেকে এখন 2026, দুই যুগে যদি এটা আসলে কোনো ম্যানেজার শিক্ষা না নেয়, আর সময় নাই, ফাইনালে চলে গেছে অলরেডি। এটা আসলে অতি প্রাকৃতিক একটা বিষয়। লিওনেল মেসির ব্যাপারটা আসলে এখন ফুটবলের ডেফিনেশনে বা ফুটবলের সমীকরণে আপনি খুব বেশি একটা লজিক্যালি মিলাতে পারবেন না। Exactly. যেটা আমি ব্রেকের আগে বলছিলাম যে আপনি 2-3টা মার্কার দিয়ে রাখছেন, একজন ফুটবলারের আসলে দৌড়ানো উচিত, একজন ফুটবলারের এফর্ট দেওয়া উচিত। মেসি এফর্ট দেয় না বা দৌড়ায় না, আমি সেটা বলছি না, বাট এই যে সিলেক্টিভলি নিজের কোথায় কতটুকু এফর্ট দিতে হবে, এটা আসলে ও যেভাবে ম্যাস্টারিটা করতে পারছে, আমার মনে হয় না বিশ্ব ফুটবলে এমন কোনো প্লেয়ার আজ পর্যন্ত অ্যাটলিস্ট আমার জীবনে আমি দেখছি যারা হচ্ছে এই সিলেক্টিভ যে এফর্ট দেওয়ার ব্যাপারটা, যে কোথায় আমার আসলে কোন গিয়ারে গাড়িটা চালাতে হবে, এইটার ম্যাস্টারিটা অনেকেই হয়তো ওইভাবে খেলার চেষ্টা করে যে আচ্ছা আমি একটু বুঝে শুনে দেখে খেলবো, বাট এটার যে একটা এফেক্টিভ অ্যাপ্লিকেশন যেটাকে আমরা বলি, এটা আসলে মেসির মতো কেউ করতে পারে নাই। বাট আরেকটা জিনিস এখানে আমার একদম বলতেই হবে অবশ্যই, সেটা হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনাতে আমরা যে পারফরমেন্সটা বিগত 4-5-6 বছর ধরে দেখতেছি, সিন্স দ্য কোপা আমেরিকা যেটা তারা জিতছে, এর পিছনে আর্জেন্টিনা ফুল টিম এবং লিওনেল স্কালোনি, এই দুইটা মানুষের এবং এই কালেকটিভ ফোর্সের একটা বিশাল বড় অবদান আছে। কজ ওরা ডেফিনেটলি মেসিকে অ্যালাউ করতেছে টু মানে বি এফেক্টিভ। কজ আর্জেন্টিনার ওই এরাটা যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, 2006-এর পর থেকে 2010-14-তে কিছুটা রিসার্জেন্স হওয়ার পরেও অতটা ভালো ফুটবল হয়তো বা ফ্যানরা দেখে নাই। সো ওই টাইমটা থেকে এখন পর্যন্ত কিন্তু সেই টাইমটার পর থেকে আমরা ফাইনালি দেখতে পাইছি যে লিওনেল মেসি নামে যে একটা নিউক্লিয়ার ওয়েপন আসলে আর্জেন্টিনার রসদে ছিল, এটা যারা ইউটিলাইজ করতে পারে নাই তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আসলে স্কালোনি দেখাই দিছে যে এই কাজটাই যদি তোমরা প্রাইম মেসি 2010-11-র মেসি, 2012-13-র মেসি, যেখানে রেকর্ড ব্রেক করা মেসিকে তোমরা যদি ইউটিলাইজ করতে পারতা, মেবি 4 স্টারের আলাপ আজকে হইতো না, হয়তো 7-8 স্টারের আলাপ আজকে হতো। এবং মেসিকে যখন ঘুম পাড়িয়ে দিবে ইংলিশরা বলেছিল, মেসি সেটার জবাব কিন্তু একদম খেলায় দিয়েছে, খেলার মাঠে দিয়েছেন এবং বেশ ইংল্যান্ডকে কয়েকটা বোধহয় ঘুম ঘটনা পাড়িয়ে ঘটেছে। দিয়েছে। ইংল্যান্ডকে ঘুম পাড়িয়ে দিয়েছে, পাশাপাশি জুড বেলিংহ্যামের একটু উত্তপ্ত বাক্য বিনিময় আমরা লক্ষ্য করেছি। এইগুলো আসলে আপনার কাছে মনে হয় না পার্ট অফ গেম, নাকি এটা আরো বেশি আসলে তাতিয়ে দিয়েছে মেসিকে? না, দেখেন ফুটবলের একটা আনরিটেন ল আছে যে মেসিকে কখনো খেপাইতে নাই। মেসি খুবই শান্তশিষ্ট একটা মানুষ, এবং আপনি যদি গত ওয়ার্ল্ড কাপের নেদারল্যান্ডের ম্যাচটা মনে থাকে, সেখানে কিন্তু বেশ একটা মানে ফায়ারি সিচুয়েশন হয়ে গেছিল। ওর একটা ফেমাস ইয়েও ছিল যে যখন প্রেস কনফারেন্স হচ্ছে, মানে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স হচ্ছে, তখন ও হচ্ছে একটু মানে টন্টো করতেছিল নেদারল্যান্ডের প্লেয়ারদের। সো এই ট্রান্সফরমেশনটা কিন্তু আমরা মেসির মধ্যে দেখতে পাইছি যে আগের মেসি বা একটা ছোট মেসি কিন্তু বেশ সাবসার্ভিয়েন্ট একটা জায়গায় থাকতো, ও কথা বলতো না, ও নিজের মতো থাকতো, যার কারণে খুবই ইনফেমাসলি ম্যারাডোনার একটা স্টেটমেন্ট ছিল যে মেসি আসলে লিডার না, ও খুবই ভালো ফুটবলার, বাট ওর মধ্যে ওই লিডারশিপ অ্যাবিলিটিটা আসলে নাই। সো ওই জায়গা থেকে মেসির কিন্তু লিডার হইতে হয়েছে। মেসি ওয়াজ নট আ বর্ন লিডার, বাট ও এইভাবে আসলে নিজেকে ট্রান্সফর্ম করে নিয়েছে এবং ও অরাটা এইভাবে ইভলভ করছে ওভার টাইম যে এখন আপনি যদি, আমি শিওর আর্জেন্টিনার কোনো প্লেয়ারকে যদি বলেন যে তোমার মেসির জন্য এখন জান দিতে হবে, ওরা যে খুশি খুশি শুয়ে পড়বে। এবং আমার মনে হয় মারাদোনা যদি জীবিত থাকতেন, তিনি মেসির এই ধরনের পারফরমেন্স বলুন কিংবা লিডারশিপ বলুন, নিঃসন্দেহে দারুণ গর্বিত হতেন। এবং মেসি কিন্তু এই ম্যাচটা উৎসর্গ করেছেন মারাদোনাকেই। এবং ফ্যান জোনের কাছেও একটু আসতে চাই, কাতার বিশ্বকাপের মেসি আর এই বিশ্বকাপের মেসির মধ্যে কি পার্থক্য দেখেন? আসলে কাতার বিশ্বকাপের তো চ্যাম্পিয়ন টিমের সদস্য ছিল, এই বিশ্বকাপে তাকে আরও পরিপক্ক মনে হয়েছে। মানে অল আউট যে খেলাটা, সেই খেলাটা আমরা দেখতে পেয়েছি আর্জেন্টিনার কাছে। এবং মেসি সেলফিশ গেম খেলে নাই। সে, আপনি জানেন যে তার গোলও 8টা, কিলিয়ান এমবাপ্পের গোলও 8টা। সে কিন্তু
ডিবক্সের ভিতরে গোলের জন্য যেতে পারতো, কিন্তু সে কিন্তু ডিবক্সের ভিতরে ঢুকে নেয়, সে বারবার শুধু ক্রস করছে, সে কিন্তু খুঁজতেছে লাউতারো মার্টিনেজ কোথায় আছে, অন্যান্য প্লেয়াররা কোথায় আছে। তো এই জিনিসটা আসলে খুব উদার মনের পরিচয় দিয়েছে সে যে আসলেই বিশ্ব সেরা, সে কিন্তু এটা মানে আবার সেটা আসলে বারবার আমরা প্রমাণ হয়তো বা করছে। আমাদের কোনো ভাষার প্রকাশ করার নেই। আমরা চলে যেতে চাই, আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন হাবিবুর রহমান, ফুটবল অ্যানালিস্ট। হাবিব ভাই, আমি আসলে মেসির অ্যাসিস্ট নিয়ে কথা বলবো না শুরুতে, আমি বলতে চাই তিনি যেভাবে তিনজনকে ড্রিবল করেছেন, হ্যারি কেইন, স্পেন্স এবং অ্যান্থনি গর্ডনের কথা বলতে হয়, এই তিনজনকে যিনি কিভাবে ড্রিবল করেছেন 39 বছর বয়সে এসে, এইটার ব্যাখ্যাটা কি আপনার কাছে হাবিব? ফার্স্ট হাফের ব্যাপারটা বলছেন তো, আসলে মেসির কখনো ব্যাখ্যা হয় না, মেসিকে কখনো ব্যাখ্যা করতে যাওয়া উচিত না, কারণ লায়নেল মেসি আসলে মেন্টাল মনস্টার। যে লায়নেল মেসিকে আমরা চিনছিলাম যে রিজার্ভ মেসি, সবসময় রিজার্ভ থাকতে পছন্দ করেন বা তিনি শাই গায়, বাট আফটার ম্যারাডোনাস ডেথ, ম্যারাডোনার মৃত্যুর পরে ওই শাই খোলসটা ভেঙে আসলে মেসি বের হয়ে গেছে অনেক। মেসির মধ্যে একটা অন্য ক্যারেক্টারের জন্ম হয়েছে, আর যেটার আনলিশ হয়েছে কাতারে, চেরিশ হচ্ছে এখন এসে 26-এ। এবং এই জায়গাটাতে মেসি এসে আসলে কাতারের যেটা দিছে সেটা হলো হিস্ট্রি, এখন যেটা দিচ্ছে এটা হচ্ছে লিগাসি, অর্থাৎ একটা বার, একটা স্ট্যান্ডার্ড আমি এখানে সেট করে গেলাম, নো ওয়ান ডেয়ার টু টাচ ইট। তো এই জায়গাটাতে আসলে মেসি এসে দাঁড়াইছে। আর আমি আসলে গেম প্লেটার গোলগুলো অ্যানালাইসিস করতে চাচ্ছি, ইফ ইউ হ্যাভ টাইম। অবশ্যই অবশ্যই। আর্জেন্টিনাকে ইংল্যান্ড যেভাবে আঘাত করতে এবং পারে, 86 এর একটা পুনরাবৃত্তি, মারাদোনা গোল করেছেন, আমরা যদি মেসি গোল স্ক্রিনে যেতে পারি করিয়েছেন। তাহলে আমি ব্যাপারটা ভিজুয়ালাইজ করতে পারতাম বেটার। আমরা কি স্ক্রিনে যেতে পারি? নিশ্চয়ই আমরা সম্ভবত স্ক্রিনে দেখতে পাবো। তারপরও আমি যেটা বলছিলাম যে নিশ্চয়ই চলে এসেছে ইতিমধ্যে স্ক্রিনে, আমরা দেখতে পাচ্ছি। আর্জেন্টিনা ব্যাকলাইনকে লং রানে এখানে টার্গেট করা হচ্ছে থ্রু হ্যারিকেন। হ্যারিকেন স্ট্রাইকার, সে ড্রপ করেছে, ভিশন দিয়ে দেখলো যে সে মানে ওই উইঙ্গারের রানটাকে ট্র্যাক করলো, করে একটা টাচ এক্সট্রা নিচ্ছে। নেওয়ার পরে দেখেন আপনি ডেকলান রাইসকে ফলো করুন, রাইস কোথায় এখন? রাইস কিন্তু একটু এখন যদি কাছে নিজেদের এসে দেখান, হাফে, হ্যাঁ কাছে এসে আপনি চাইলে ওকে, দেখাতে এখানে পারেন। কেউ একজন অপারেট করতে হবে, তাহলে একটু কষ্ট হয়ে যাবে। আমি আমি কি এটা operate হাতে নিতে করছি, পারবো? আপনি দেখান। ওকে, এখানে আমরা যদি ফলো করি, ডেকলান রাইসের রানটা এখান থেকে ট্র্যাক করেন, এই জায়গা থেকে হ্যারিকেনের সাপ্লাইটা এখন আসছে, আপনি প্লে করতে পারেন। হ্যারিকেনের সাপ্লাইটা আসছে এবং যথেষ্ট সুন্দরভাবে ডিফেন্স লাইনটা চেক করা হয়েছে এবং একটা লং বল এসেছে। কিন্তু ট্যাগলিয়াফিকো ইন্টেলিজেন্ট ডিফেন্ডার, পজিশনালি ভালো, ট্যাগলিয়াফিকো এখানে আসলে বলটা ইন্টারসেপ্ট করে, বাট ওই ইন্টারসেপশনটা একটু উইকার হয়, ডেকলান রাইস কালেক্ট করে। ডেকলান রাইস যখন কালেক্ট করে, দেখেন সে এখানে পাঁচটা মেক করে, দিস ইজ অন সাইড, লিজান্দ্রোকে চেক করে, বাট মলিনা একটু পজ করেন, ফ্রেমটা একটু পিছান, একটু পিছান ফ্রেমটা, এটা না ফ্রেম একটু পিছান। এখানে আসলে মলিনা কাকে ট্র্যাক করার কথা? অ্যাজ এ ফুল ব্যাক সে অ্যান্থনি গর্ডনকে ট্র্যাক করবে, ওই যে আমি হাইলাইট করে দিয়েছি শ্যাডো। বেলিংগাম আসছে, বেলিংগাম অলরেডি ট্যাগড বাই গুলিয়ানো সিমিওনে অ্যান্ড এনজো ফার্নান্ডেস, দ্যাট হি ইজ সেফার। তো এখন এখানে আসলে মলিনার কাজটা কি ছিল? গর্ডন যে তার পিছনে সেটা জানেই না, দিস ইজ ডিফেন্সিভ এরর, দিস ইজ মিস্টেক। আমি বলছিলাম যে আর্জেন্টিনা এই জায়গাটাতে আসলে এইভাবে থাকা উচিত ছিল না, কিছুটা এটা হচ্ছে একেবারে স্টুপিড ডিফেন্ডিং যাকে বলে আর কি, এটা হইছে। গর্ডন পেছন থেকে আসছে এবং আর্জেন্টিনার প্রতিটা ম্যাচেই ডিফেন্ডারদের ফুলব্যাকদের মিস্টেকেই ভুগতে হচ্ছে। এক্স্যাক্টলি, স্পেন এই সুযোগগুলো পেলে আসলে এই জায়গাটাতে আরো কাজ করতে হবে, তার পজিশনাল অ্যাওয়ারনেসটা সুপার উইকার ছিল এবং সে চাইলে আরেকটু আগে গিয়ে এই বলটা ইন্টারসেপ্ট করতে পারতো, কিন্তু গর্ডন তার পেছন থেকে আসছে, ইভেন ইফ সে তার ম্যানকে ট্র্যাকই করে নেয়, এবং এই সমস্ত বল গোলকিপারদের জন্য সেভিং মিস্টেক হয়ে যায়। সো এখানে এমিলিয়ানো মার্টিনেজের অ্যাকচুয়ালি কিছু করার ছিল না। তো এটা একটা গোল। ইংল্যান্ডের গোলটা, এইটা হচ্ছে মেসির পিক ইন্টেলিজেন্সের ব্যাপার। আপনি যদি ফ্রেমটা ফ্রিজ করেন, মেসি আসলে চাপতে চাপতে রাইট থেকে বক্স পর্যন্ত চাপছে, যার কারণে ইংল্যান্ড প্লেয়ারদেরকে বক্সের ভিতরে ঢুকতে বাধ্য করছে, এখানে যার জমাত বাঁধাইছে, ভাবছে যে মেক্সিকো ম্যাচের মতো হবে। বাট ক্লিয়ারলি ভিজুয়াল বল, আপনি যদি দেখেন মেসির পজিশনাল অ্যাওয়ারনেসটা এবং মেসিকে এক্সট্রা গার্ড দেওয়ার জন্য এই প্লেয়ারটাও অ্যাকচুয়ালি মেসিকে ট্র্যাক করতেছে। হালকা হালকা করে ফ্রেমটা একটু রিলিজ করুন, মেসি কিন্তু এই স্পেসটা দেখে, সে মুভটা নিছে, মনে হচ্ছে যেন এখানে ম্যাকালিস্টারকে পাস করবে, কিন্তু হ্যাঁ ফেক মুভটা করে সে ম্যাকালিস্টারকে আসলে পাসটা না করে দেখছে যে এনজো ইয়ার্ড স্পেসে ফাঁকা, এবং সে এনজোকে এই পাঁচটাতে পিক করে। এবার এনজোর ব্যাপারটা যখন আছে, এই গোলে এনজোর যতখানি কৃতিত্ব আছে ততখানি কৃতিত্ব আছে আর্জেন্টিনার অ্যাটাক লাইনের। দে অ্যাটাক ইন এ সিরিজ, একটা হচ্ছে সেকেন্ড পোস্ট আর একটা হচ্ছে ফার্স্ট পোস্ট। সেকেন্ড পোস্টে ওরা ওই দিকটা ওভারলোড দিছে,
ফার্স্ট পোস্টে এরা এই দিকটা ওভারলোড দিছে, দ্যাট মিন্স সেন্ট্রালটা ফাঁকা, ফাঁকা, মাঝখানে ফাঁকা করে আর দিয়েছে। ওই জায়গাটাতে আসলে এনজয় সুযোগটা নিছে এবং সে লং রেঞ্জ শুটার, হি সিজ দ্য গ্যাপ, হি নোজ দ্য গ্যাপ অ্যান্ড হি স্ট্রাইকস। দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক গোল। এবার আমরা পরবর্তী গোলে যেতে পারি। এখানে আসলে মেসি একটা পিক ইন্টেলিজেন্স শো করছে, আমি বলবো এই ইনসাইড পাসটা আসলে ম্যাকালিস্টার রিসিভ করছে এখান থেকে। ম্যাকালিস্টার রিসিভ করে এক্সট্রা একটা টাচ নিছে। এখানে ওই যে প্লেয়ারটা লাউতারো মার্টিনেজের এখানে দুর্দান্ত একটা ইফেক্ট আছে। লাউতারো মার্টিনেজ যখন স্ট্রাইকার বডি এখানে আসছে, ফার্স্ট মুভটাতে যায় পিছনের ফ্রেমে, আমরা ওইদিকে একটু পরে যাব। এটা একটা আর্জেন্টিনার টিম ইন্টেলিজেন্স দেখায়। ম্যাকালিস্টার পাসটা রিসিভ করছে, লাউতারো মার্টিনেজ নিয়ার পোস্ট রান নিছে, এই যে এখান থেকে নিয়ার পোস্ট রানটা নিছে। ম্যাকালিস্টারের কাজ যখন এই নিয়ার পোস্ট রানটা নিছে, বেলিংহাম সহ এরা আসলে লাউতারোকে ট্র্যাক করতে গেছে, এখানে একটা পুরো গ্যাপ পড়ে গেছে। ওই গ্যাপটা আসলে ম্যাকালিস্টার এক্সপ্লয়েট করে কাজে লাগিয়েছেন। সে যেই শুটটা নিছে এটা ছিল শট না, এটা হচ্ছে প্লেসমেন্ট পাস। এটা আসলে এতটা সুইফট যে আসলে গোলকিপার তো আউট পজিশন, এবং মেসিকে আমরা অহরহ এই ধরনের শট হ্যাঁ, নিতে দেখি। এটা ম্যাকালিস্টার নিছে, এটা আসলে নিয়ারলি গোল ছিল, পোস্টে লেগে ফেরত আসছে। এখানে একটা মেসির পিক ইন্টেলিজেন্স দেখেন, বল কালেক্টিং ইন্টেলিজেন্স দেখেন। এই বলের কাছাকাছি স্পেন্স, মেসি অনেক দূরে, কিন্তু বলটা উইন করে কে দেখেন। এই 39 বছরের বুড়োর গতি, স্পেন্সের কাছ থেকে সে বল Try উইন করে। করেনি শেষ পর্যন্ত। হ্যাঁ, মানে সে আসলে ছেড়ে দিছে যে মেসি বলটা কালেক্ট করছে, এবং মেসিকে ওখানে যায় যে সে ম্যান টু ম্যান চার্জ করবে, ট্রাই না, সে সাহসী করে নেই। মানে ওখানে চার্জ করলে যদি সে 1-to-1 বিট হয়, মাঠে সিট করে সবাই দিলে তো একটা অপমানের ব্যাপার। সে জমাট থাকাটাকে পছন্দ করছে, মেসি কালেক্ট করে, সে আসে নাই, কিন্তু মেসি তার দিকে গেছে এবং তাকে জমাট বাঁধায় ডান পায়ে মেসির উইকার ফুটে মেসি নো যে সেই সেকেন্ড বার ক্রসটাই করবে। দেখেন আর্জেন্টিনার প্লেয়ার কর্নার স্ট্র্যাটেজি হয়েছে, এটা আর্জেন্টিনার কর্নার স্ট্র্যাটেজি এটা ফলো করে। ফার্স্ট বারে কিছু প্লেয়ার অ্যাটাক করে আর কিছু প্লেয়ার সেকেন্ড বারে, কিন্তু সেন্ট্রালি যে অ্যাটাক করে সে পিছনে থাকে, সে আবার ওখানে থাকে না, এখানে থাকবে না। এক্স্যাক্টলি। মেসি বলটা বের করছে, ফার্স্ট বারকে ক্রস করে মূলত এখানে জমাট বেঁধে, হি ইজ ফ্রি। দেখেন মার্কিং গুলো দেখেন, এবং একটা এবং এটা একটা প্যানিকিং সিচুয়েশন, এবং এটা এমন একটা শট মেসি এমন জায়গায় দিছে লাউতারোকে আসলে মুভও করতে হয় না, সামনেও আসতে হয়নি, পেছনেও শুধুমাত্র একটা লাফ দিতে দিস ওয়াজ এ ফ্রি হেডার জাস্ট। মানে এই শট আসলে মিস হলে ওরা ক্ষমা করা উচিত ছিল না, মানে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে লাউতারো ডিসাইসিভ ক্যারেক্টার হয়ে উঠছে। ওরা যে হিগুইনের শ্যাডো বা আদার্স বলা হয়, এই জিনিসটা আসলে তার মানে ভুল প্রমাণ করেছেন, এবং লতারো মার্টিনেজ ইতিমধ্যে 3 গোল কিন্তু তার নামের পাশে এবারের বিশ্বকাপে। ম্যাচের আরো কিছু মোমেন্টাম আছে যেগুলো আমরা আসলে অ্যানালাইজ করতে পারতাম, কিন্তু গোলগুলো দিয়ে বুঝালাম যে আর্জেন্টিনার অ্যাটাকিং ইন্টেলিজেন্সটা কতটা পিক। হাবিব, এত ইংলিশ ডিফেন্ডার, আমরা একাধিক ইংলিশ ডিফেন্ডারকে নামাতে দেখেছি, এবং পাশাপাশি তারা কিন্তু উচ্চতায় বলুন কিংবা দৈহিক গড়নে একজন এক্সট্রা ডিফেন্ডার নামানো হয়েছে। এক্স্যাক্টলি, তারা কিন্তু দৈহিক গড়নে তারা অবশ্যই আর্জেন্টাইন ফুটবলের যে তাদের দৈহিক গড়ন কিন্তু অবশ্যই লম্বাই ছিল। সেই জায়গা থেকে একটা শেষ পর্যন্ত হেডে গোল পাওয়া, মানে সব দিক থেকে একটা হেডে গোলটা পাওয়া না, আপনি দেখেন যে ম্যাকালিস্টার আসলে কয়টা অন টার্গেট শট হেডে নিছে। আমি নিকো গঞ্জালেজের কথাও কিন্তু বলতে পারি, তারও হেডে অন টার্গেট শট আসলে কয়টা নিছে। এটার কারণ হচ্ছে একক কৃতিত্ব মেসিকে কিন্তু আপনি দিতে পারেন। এটার কারণ হচ্ছে আপনাকে বলটা সাপ্লাই দিচ্ছে কে, কোথায় দিচ্ছে। ধরেন আপনার 6 ফিট লম্বা ডিফেন্ডারের উপরে মেসি ওই ক্যালকুলেটিভ হিসেবটা করেই দিচ্ছে যে আমার বলটা ফেলতে হবে কোথায়। তো আরেকটা মানে দারুণ ব্যাপার হচ্ছে যে মেসির সতীর্থরা জানে যে মেসি পাসটা কোথায় দিবে। একসাথে লং টার্ম প্রজেক্টে খেলতে খেলতে এই জায়গাটা আসলে হয়ে গেছে যে মেসি আমাকে কোথায় খুঁজে নেবে। তো এই কারণে দেখেন আর্জেন্টিনা প্লেয়ারদেরকে বল খোঁজার জন্য খুব বেশি পরিশ্রম করে। লাউতারো জায়গায় দাঁড়িয়ে হেডার পেয়েছে, ম্যাকালিস্টার 6 ফিট লম্বা ডিফেন্ডারদের ফাঁক দিয়ে বেশ কয়েকবার অন টার্গেট শট নিচ্ছে। এটা পিকফোর্ডের অতিমানবীয় সেভ না হলে আসলে সেভ হওয়ার কথা, ব্যবধানটা আরো বড় হতে পারত, আরো বড় হতে পারত। আমি 3-1 or 2-1 বলেছিলাম, যাই হোক 2-1 হয়েছে। আসলে এই ম্যাচটাতে এটাকে বলে পিক ডমিনেন্স। মানে আপনি ইংলিশ মিডিয়া থেকে এরকম কিছু মন্তব্য এসেছিল যে আর্জেন্টিনা জেতেনি, ইংল্যান্ড হেরে গিয়েছে। এক্স্যাক্টলি, কিন্তু কথাটা এভাবে না এসে এটা আসলে মেসি লিগ্যাসিকে ডিফেম করার মতো ব্যাপার। এই বলা উচিত ছিল যে, এবং আর্জেন্টিনার যে তাদের যে কীর্তিটা তাকে কিছু ছোট করা হয়, এইটা বলতে পারতো যে আর্জেন্টিনার কাছে হারি নাই, মেসির কাছে হেরে গেছে, এইটা বলতে পারতো। ইংলিশ মিডিয়া আসলে ওই যে যা কিছুই হয় মেসির প্রশংসা করলেও ছোট্ট একটা ফাঁকা রেখে দেয়। এটা আজীবন করে এসেছে, যেটা মেসিকে বেডে শোয়ানোর মতো ব্যাপার ছিল। সো আসলে হু ইজ অন দ্য বেড নাও আই ডোন্ট নো,
জি হাবি, অবশ্যই আপনার কাছে ফিরবো এবং আরো আলোচনা হবে। জি, thank you. কণা, আমরা জানি যে ইংলিশ মিডিয়ার এই ধরনের কার্যকলাপের আগেও করেছে, এগুলো আলটিমেটলি সাপে বড় হয়েছে কিনা আর্জেন্টিনার দলের জন্য? অবশ্যই হয়েছে, যার কারণে দেখেন যে মেসি আসলে কিন্তু তার খেলা দিয়েই কিন্তু জবাব দিয়েছে এবং মেসি আসলে একজন কমপ্লিট আমরা ফুটবলার বলতে পারি, মানে এরকম একজন ফুটবলার এবং আমার কাছে মনে হয় ফুটবলটাকেই কমপ্লিট করেছে মেসি, আপনি যদি কমপ্লিট ফুটবলার এবং এর বাইরে মেসির নেতৃত্বে আক্রমণ ভাগে এত ঢেউয়ের মতো এক ধরনের আক্রমণ যে চলেছে, সেটা আসলে ইংল্যান্ড সেটা প্রতিহত করার পর কোনো সময়ও আসলে ছিল না। আমরা আমাদের সেটের দর্শকরা আছেন, তাদের জন্য একটা কুইজ রাখতে চাই, আজিম ভাই বাদ দিয়ে বাকিরা এই কুইজে অংশ নেবেন। যিনি সঠিক উত্তর বলতে পারবেন তিনি হাত তুলবেন, আমরা সেই হিসেবেই তাদের কাছ থেকে উত্তরটা নিব। প্রশ্নটা হচ্ছে আপনাদের জন্য, ফিফা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড কার দখলে? আপনাদের জন্য অপশন হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, লোথার ম্যাথিউস, লুকা মদ্রিচ নাকি লিওনেল মেসি। আমাদের Junior, ছোট junior, হ্যাঁ exactly. ছোট কান আগে হাত তুলেছে। লিওনেল মেসি। একদম সঠিক উত্তর এবং আপনাকে অভিনন্দন। আপনি চ্যানেল 24 এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার পেয়ে যাবেন। আমাদের ফ্যান জোন আছেন, হাবিব ভাই আমাদের সঙ্গে আছেন, আজিম ভাই আছেন, আমরা আরো আলোচনায় ফিরবো সব। তবে আইগাজ ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে আরো একটি বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। ফিরে এলাম আইগাজ ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপে। মেসির শোকেসে একটা ট্রফি কিন্তু খরা ছিল, সেই ট্রফিটা গোল্ডেন বুট, এবং সেই ট্রফির দৌড়ে তিনি দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছেন। কালকে গোল না পেলেও দুটো অ্যাসিস্টে ছাড়িয়ে গেছেন কিন্তু এমবাপ্পেকে, অর্থাৎ এই মুহূর্তে 4টি অ্যাসিস্ট নিয়ে এই মুহূর্তে যদি গোল্ডেন বুটটি দিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই মেসিকে দিতে হবে, কারণ 4 অ্যাসিস্ট আছে, এমবাপ্পের আছে 3টি অ্যাসিস্ট, এবং যদিও এমবাপ্পে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবেন এবং ফাইনাল খেলবেন মেসি, এবং টোটাল ওভারঅল 30 গোলে তিনি অবদান রেখেছেন। অবিশ্বাস্য একটা ব্যাপার, 18 গোল 12টা অ্যাসিস্ট। কি মনে হচ্ছে মেসি গোল্ডেন বুটের এবার শুরু পাচ্ছেন থেকে কিনা? হচ্ছে- এবং পাশাপাশি যদি বলি নবম ব্যালন ডিওরের পথেও তিনি এগিয়ে এবার চলেছেন শুরু কিনা? থেকে আসলে লক্ষণটা হচ্ছে এরকম যে মেসি শুরু থেকেই গোল্ডেন বুটের মুডে আছে। এখন ধরেন এই গোল্ডেন বুট মুডের জন্য দেখা যাচ্ছে যে এমবাপ্পে যদি তৃতীয় স্থান নির্ধারণীতে আর একটা গোল করে দেয়, মেসি হয়তো আবার ফাইনালে যায় একটা গোল করে দিতে পারে। আবার ওয়ার্ল্ড কাপ ফাইনালে আসবে, মেসি গোল করবে না, ব্যাপারটা একটু কম বিলিভ হচ্ছে আমার, কারণ ফাইনাল মানেই মেসি হচ্ছে ক্লাচ প্লেয়ার, আর যদি গোল না করতে পারে অ্যাসিস্ট তো বের করবেই। আর তার মানে গোল্ডেন বুট অ্যান্ড বল একই সাথেও জিততে পারে, বাট বুট যদি এমবাপ্পের আসলে অতিমানবীয় ফিনিশিং এর কাছে হেরে যায়, সেক্ষেত্রে বল তো বলটা তৃতীয় বল। আর্জেন্টিনা যদি আসলে ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরেও যায়, আমার মনে হয় মেসি যদি নাও খেলে তারপরও গোল্ডেন বল, মানে এই পর্যায়ে যদি নাও খেলে গোল্ডেন বুট বলটা আসলে তারই। সো এই একটা ব্যাপার আছে। আর হচ্ছে এই ওয়ার্ল্ড কাপটা আসলে স্টারময় হয়েছে। এক্স্যাক্টলি। মানে এখানে যে 5 জনকে আমরা দেখতে পাচ্ছি, এই 5 মানে এদের মধ্যে হ্যারি কেনেরও হয়তো শেষ বিশ্বকাপ হতে পারে, বাট মানে এই ওয়ার্ল্ড কাপে যদিও ইঙ্গিত দিয়েছেন তিনি, মেসির খেলতে প্রসঙ্গটা তুলেছেন যে তিনি যেহেতু খেলতে পেরেছেন ওয়াই নট, আমিও, হ্যাঁ, why এই not ধরনের me? একটা Of বিষয়। আমরা course. কালকে মাস্টার ট্যাকটিক্সটা একটু জানতে চাই আপনার কাছ থেকে স্ক্যালোনির। হ্যাঁ, আসলে আমরা স্ক্যালোনির সমালোচনা করে থাকি যে আর্জেন্টিনা কেন এত স্লো খেলে। আপনি যদি স্ট্যাটিস্টিক্স টান দেন তাহলে এই ওয়ার্ল্ড কাপের আসলে সবচেয়ে স্লো টিম হচ্ছে আর্জেন্টিনা, মানে স্লোয়েস্ট টিম অ্যাকচুয়ালি। মানে আমি একটু ইন্টারাপ্ট করি, আপনাকে একটা কথা মনে করে দিতে চাই। জি। কার্লো আনচেলোত্তি তিনি বলেছিলেন যে এই পাওয়ার ফুটবলের কাছে যেহেতু গতিশীল নয়, অতএব খুব বেশি দূর আসলে যেতে পারবে না আর্জেন্টাইন ফুটবলাররা। কার্লো আনচেলত্তির কথাটাকে আসলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। কার্লো আনচেলত্তি এভাবে বলে নাই। কার্লো আনচেলত্তি বলছে এই টুর্নামেন্টটা সবচেয়ে ইন্টেন্সিভ টুর্নামেন্ট, কিন্তু আর্জেন্টিনা ইন্টেন্সিভ টুর্নামেন্ট খেলে না, কিন্তু তাও তারা জিতে। কার্লো আনচেলত্তি ওই কিন্তু তাও তারা জিতে জিনিসটা এইটুকু বাদ করেছে। কেটে দিয়ে আসলে ওই জিনিসটা প্রচার করা হয়েছে যে আর্জেন্টিনাকে তিনি খোঁচা দিয়েছেন। ব্যাপারটা তা না, তিনি আর্জেন্টিনার প্রশংসাই করছেন যে ফুটবলে ক্যারেক্টার লাগে, অ্যাডাপ্টেবিলিটি লাগে, যেটা আর্জেন্টিনা করে দেখেছে। এখান থেকে ইন্টেন্সিটিতে আসি, আর্জেন্টিনা যদি শুরু থেকে পাওয়ার ফুটবলের সাথে হাই ইন্টেন্সিটি খেলতো তাহলে আমরা আজকে আর্জেন্টিনাকে ফাইনালে দেখতাম না। আর্জেন্টিনা মানে সুপার প্ল্যানিং একটা টিম। এদের কোচিং প্যানেলে স্ক্যালোনিকে আমরা সামনে দেখি, বাট আড়ালে মেসির আইডল পাবলো আইমার বসে থাকে, ওয়াল্টার স্যামুয়েল বসে থাকে, এবং এরা মিলে ছক কষা। এবং আর্জেন্টিনাতে আমি ডেফিনেটলি শিওর যে কোচিং প্যানেলে মেসির ডিসিশনের একটা ভালো প্রাধান্য আছে, কারণ মেসি
মাঠের কোচ, মানে মাঠে খেলা চলাকালীন অবস্থায় আসলে মেসি আর্জেন্টিনা কখন অ্যাটাক ডিকটেট করবে, কখন কি করবে বা কখন স্পিড আপ করবে, অন ফিল্ড ডিরেকশনগুলো কিন্তু মেসি থেকে আসে। আপনি যদি ভালোভাবে খেয়াল করেন এই জিনিসটা দেখতে পাবেন, খুঁজে পাবেন। সো এবং এই ম্যাচের আগের ম্যাচে প্যারাদেস আসলে ওই যে ইয়ার সাথে সুইজারল্যান্ডের সাথে লাস্ট 15 মিনিটের স্ট্র্যাটেজিতে প্যারাদেসের সাথে সিদ্ধান্ত করে স্কালোনি ওটামেন্ডিকে পিছে নামিয়েছিলেন। এবং আমরা সেই ভিডিওটি ভাইরালও হতে দেখেছি। হ্যাঁ। ভাই আমাকে আজকে অন্তত থামাতেই হচ্ছে, আমরা সময় একদমই স্বল্প। Okay, thank you. তারপর ছোট্ট করে টু আর্লি টু সে, তারপরে জেনে নিতে চাই স্পেন এবং আর্জেন্টিনার কেমন হতে পারে গোয়িং ফলাফলটা টু এক বি কথায়। স্পাইসি। মেসি বার্সেলোনা সিস্টেমের প্লেয়ার, সো দিস উইল বি বার্সেলোনা ভার্সাস বার্সেলোনা। ওল্ড বার্সেলোনা ভার্সেস নিউ বার্সেলোনা, অনেকটা এরকম। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কণা, আপনার কাছে জানতে চাই কি হবে ফাইনালের রেজাল্টটা, কেমন হতে পারে? ফাইনালের রেজাল্টটা আসলে আমার কাছে মনে হয় শুরুতেই যেটা বলেছি যে সেয়ানে একটা টক্কর হবে। একদিকে হচ্ছে টিকিটাকা ফুটবল, আর একদিকে ট্যাকটিক্যাল ফুটবলের একটা নিশ্চয়ই নান্দনিক ম্যাচ আমরা দেখতে পারবো, এবং আমরা আসলে সেইটাই দেখতে চাই। কে হারবে কে জিতবে তার চেয়ে বড় কথা হয়তো বা এই বিশ্বকাপে মেসির শেষ খেলা হতে পারে কোন হয়তো বা বিশ্বকাপে। আমার কাছে মনে হয় না যে তিনি 43 বছর বয়সে গিয়ে আরেকটা খেলবেন, বিশ্বকাপ তো আমরা সেটা আসলে খেলবেন না। উপভোগ করতে চাই যারা মেসি Exactly. ফ্যান, সেই খেলাটা উপভোগ করতে চাই। আমরা আমাদের ফ্যান জোন এবং আজিম ভাইয়ের কাছে যাব, তবে তো আমাদের অনলাইন দর্শকদের জন্য কুইজটি আজকে দিয়ে দিতে চাই। আমাদের আজকের কুইজের প্রশ্ন হচ্ছে ফিফা বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড কার? আপনাদের জন্য অপশন হচ্ছে দিয়াগো মারাদোনা, লোথার ম্যাথিউস, লিওনেল মেসি এবং মিরোস্লাভ ক্লোসা। উত্তর দেওয়ার জন্য আপনারা ভিজিট করুন facebook.com/sports24 team এই ঠিকানা, এবং সঠিক উত্তরদাতা চ্যানেল 24 এর পক্ষ থেকে পাবেন আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর গতকালের অনলাইনে কুইজ বিজয়ী হয়েছেন, তার নামটি ঘোষণা করতে চাই। তিনি হচ্ছেন বকশীগঞ্জ জামালপুর থেকে লিখন কুমার মদক। আপনাকে অভিনন্দন, এবং চ্যানেল 24 এর পক্ষ থেকে আপনার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। আজিম ভাই, ছোট্ট করে একটু জানতে চাই, স্পেন এবং আর্জেন্টিনা ফাইনালে চলে গেছে, কে আসলে ফাইনালে এগিয়ে থাকবেন? টিকিটাকা ফুটবল নাকি ট্যাকটিক্যাল ফুটবল আমরা বলবো? আপনি যদি এই ওয়ার্ল্ড কাপে সবগুলো খেলা দেখে আসলে একটা ডিসিশনে আসতে চান, সেখানে হয়তো বা স্পেন কিছুটা হলেও এগিয়ে থাকবে, কারণ প্রত্যেকটা খেলাতে যে ধরনের একটা কন্ট্রোল ডিসপ্লে করছে স্পেন, সেটা আসলে নিঃসন্দেহে আর্জেন্টিনার জন্য একটা টেনশনের ব্যাপার। কারণ আর্জেন্টিনা যতগুলো মোমেন্টে ক্যাপিটালাইজ করছে লাস্ট 4টা ম্যাচে, সেখানে কিন্তু একটা কমন প্যাটার্ন ছিল যে অপোজিশন লস্ট কন্ট্রোল অফ দ্য গেম। এবং স্পেনকে আমরা এই পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত ওই রকমভাবে লার্জার স্পেলে খেলার কন্ট্রোল হারাইতে দেখি নাই, যার ফলশ্রুতিতে আসলে অপোজিশনগুলো খুব বেশি খেলায় ঢুকতে পারেনি। আমরা গত ম্যাচে ফ্রান্সের মতো টিম আসলে অতটা সুযোগ পায়নি। সো কিছুটা আমি আগায় রাখবো স্পেনকে, বাট এটা একেবারেই 51-49 দেখাই যাবে। এবং আমাদের ফ্যান জোন আছে, আমরা যেতে পারছি না, একদমই সময় শেষ হয়ে গেছে। স্বল্পতা। একটা কথা না বললেই নয়, আর্জেন্টিনা আসলে শুধুমাত্র ফুটবলাররাই যে খেলে তা নয়, তাদের কাছে আমার কাছে মনে হয় যে এক ধরনের যোদ্ধং দিকে একটা ব্যাপার, এবং ফাইটার মনোভাব ফাইটার আমরা দেখতে মনোভাব পাই। এবং আমাদের সময় কামব্যাক করার একদম শেষ হয়ে মনোভাব। গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আইগাজ ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপের আজকের আয়োজন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।